সিঙ্গেল বেঞ্চ যে রায়টি দিয়েছিল, এই ডিভিশন বেঞ্চ মনে করেছে সেই রায়টি এক্ষুনি হস্তক্ষেপ করা উচিত নয়, এবং সেই হিসাবে আমাদের করা যে মামলাটি ছিল সেটাতে উনি হস্তক্ষেপ করেনি এবং সেখানে উনি আমাদের ফেভারে কোনো রায় দেননি, এবং ডিভিশন বেঞ্চ এই সিঙ্গেল বেঞ্চের যে রায়টি ছিল সেটা কিন্তু অল্টার করেননি এই পার্সপেক্টিভে। তাহলে অর্থাৎ কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট, যেহেতু এসএসসি এবং যে রাজ্য সরকার দুজনেই অ্যাপিল করেছিল, সেই পোর্শনটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। মানে হচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না। এছাড়াও আরও ইস্যুগুলো ছিল, যেমন ধরুন এজ রিল্যাক্সেশন। সুপ্রিম কোর্টের জাজমেন্টে স্পষ্টত বলে দিয়েছিলেন যে এজ রিল্যাক্সেশন দিতে হবে ক্যান্ডিডেটদের। সেখানে কিন্তু আপনি যদি প্যারা 49 পড়েন, সেখানে কিন্তু বলা ছিল না যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের জন্য। এখানে ক্যান্ডিডেট কথাটি উল্লেখ ছিল, মানে 16 সালের সিলেকশন প্রসেসে যারা ক্যান্ডিডেট আছে তাদের কথা কিন্তু স্পষ্টত উল্লেখ ছিল। স্বাভাবিকভাবেই এজ রিল্যাক্সেশন সেখানে তাদের পাওয়া উচিত এবং তারা পাওয়ার যোগ্য। যাই হোক, সেই বিষয়ে ডিভিশন বেঞ্চ মনে করেছেন যে ফর দি এডুকেশন বেনিফিট অফ দি এডুকেশন সিস্টেম, যে সেই বিষয়ে এক্ষুনি হস্তক্ষেপ করবে না। এবং যেহেতু হাইকোর্ট একটি জাজমেন্টের ইন্টারপ্রিটেশন বলা ভুল, জাজমেন্টের সেটা ভায়োলেশন হয়েছে কি হয়নি সেই পরিপ্রেক্ষিতে যখন দেখছে, তখন কিন্তু তিনি মনে করেছেন যে তিনি নয়, ডিভিশন বেঞ্চ মনে করেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনে করেছেন যে এই সিঙ্গেল বেঞ্চের যে রায়টি সেটিতে হস্তক্ষেপ করা যায় না। রাজ্য সরকারের অধিকার আছে, রাজ্য সরকার কতগুলো ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই অধিকার সম্পন্ন রাজ্য সরকারের প্রেরোগেটিভ, এবং সেই ডিসিশনটা রাজ্য সরকার নিতেই পারে। টিচার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও সেম, এবং বাকি যে ডিসিশনগুলো হয়েছে এবং যেগুলো এসছে, যে রায়ে যেগুলো এসছে, সেগুলো কিন্তু মনে করেছেন যে এটা রাজ্য সরকারের এখানে প্রেরোগেটিভ আছে, সেই ডিসিশন নিতে পারে। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়। যারা ক্যান্ডিডেট ছিল, যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট ছিল, তারা তো সিলেক্ট হয়নি বলেই সেই নিয়োগে দুর্নীতি হয়েছে, ওই দুর্নীতির শিকার হয়েছে বলেই তো তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং তার ফলে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু তারা এখনো পর্যন্ত পরীক্ষায় বসতে পারছে না। যারা ধরুন বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা পার করে গেছে, তারা এখনো পরীক্ষায় বসতে পারছে না। তারা টেন্টেড ক্যান্ডিডেট না হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবেই তাদের এগ্রিভ তারা এই ইয়েতে, এবং তার পরবর্তীতে যা পদক্ষেপ নেওয়ার তারা নেবে। এবং আর রইল বাকি হচ্ছে আপনার রুলসের কথা। রুলস অনুযায়ী কিন্তু যে রুল ফ্রেমিংয়ের ক্ষেত্রে 2025 সালের যে রুল ফ্রেম হয়েছে সেটার কিন্তু রেট্রোস্পেক্টিভ কিন্তু ভাবে দেওয়া যায় না, যেহেতু এটা 16 সালের সিলেকশন প্রসেস, এবং 16 সালের সিলেকশন প্রসেসটাই আবার ফ্রেশ করে করার কথা বলা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ওই ভ্যাকেন্সিগুলোর ওপর সেই যে অধিকার বলতে পারেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অধিকার নেই। কারণ সার্ভিস লতে আপনি জানেন যে অ্যাপয়েন্টমেন্ট ইজ নট আ রাইট। কেউ অ্যাপয়েন্টমেন্ট অধিকার হিসাবে চাইতে পারে না, কিন্তু একটি পাবলিক এমপ্লয়মেন্টে ইকুয়াল অপরচুনিটি এবং সেখানে পার্টিসিপেট করার যে অধিকার, সেটা কিন্তু তাদের ফান্ডামেন্টাল রাইট। এই ক্ষেত্রে কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইটটা বঞ্চিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও। তাহলে আমি কয়েকটি বিষয় পরিষ্কার হব আপনার কাছ থেকে, যে 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা যাতে নেওয়া হয়, 2025 সালের এই 31শে ডিসেম্বরের মধ্যে যে পরীক্ষা সম্পূর্ণ হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কি 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী হচ্ছে না, বরং 2025 সালে সরকার যে নিয়োগ বিধি চালু করেছে সেটা থেকেই হচ্ছে? সেটা ডিভিশন বেঞ্চ মনে করেছে সেখান থেকেই হওয়া উচিত। ডিভিশন বেঞ্চের মতে 2025 সালের যে নিয়োগের যে রুলটি বানিয়েছে রাজ্য সরকার, সেই রুলটি বানানোর এখতিয়ার এবং তার প্রেরোগেটিভ সম্পূর্ণটা রাজ্য সরকারের, এবং রাজ্য সরকার করতেই পারে। কিন্তু এক্ষেত্রে একটু বোধহয় ডিফারেন্সিয়েট করা প্রয়োজন ছিল, কারণ এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু আর অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেস হয় তার সঙ্গে গুলিয়ে দিলে হবে না। এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা হচ্ছে। এবং আপনি যদি সুপ্রিম কোর্টের পরে যে বোর্ড যে অ্যাপ্লিকেশনটি করেছিল, মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, তখন যা মামলাটি যখন শুনানি হয় সেখানে কিন্তু স্পষ্টই বলা আছে এই যে ক্যান্ডিডেটরা রয়েছে, যারা ধরুন আনটেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা বর্তমানে স্কুলে যাচ্ছে এবং সেই যাওয়ার যে রায়টি সেই রায়ের দ্বারাই সেখানে প্রদান করেছিল ওই দিন,
সেখানে কিন্তু স্পষ্ট বলা ছিল এই ক্যান্ডিডেটদের কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া যাবে না। তারপরেও কিন্তু এই রুল ফ্রেমিংয়ের মাধ্যমে সরকার মানে কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে গিয়ে কিন্তু এই যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট ছিল, ধরুন যারা ওয়েটিং ছিল বা ধরুন যারা হয়তো ইন্টারভিউতেই কল পায়নি, কারণ দুর্নীতির ফলে যারা লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট, যারা অযোগ্য ক্যান্ডিডেট, তারা মেরিট লিস্টের উচ্চস্থানে গিয়ে স্থান পেয়েছে। স্বাভাবিকভাবেই সেই সিটগুলো ভ্যাকেন্ট ছিল না এবং সেখান থেকে ধরুন যারা যোগ্য প্রার্থী তারা হয়তো ইন্টারভিউতেই ডাক পায়নি, স্বাভাবিকভাবেই তারাও কিন্তু ডিপ্রাইভ হয়েছে এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে তাদের এজ রিল্যাক্সেশন দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়নি। যাই হোক, ডিভিশন বেঞ্চ মনে করেছে যে এই যে রায়টি প্রদান করেছে সিঙ্গেল বেঞ্চ, এবং মনে করেছেন যে রাজ্য সরকারের সেই অধিকার আছে, রাজ্য সরকারের সেই এখতিয়ার আছে, এবং সেক্ষেত্রেই কিন্তু শিলমোহর দিয়েছে ডিভিশন বেঞ্চ। মানে এই 2025 সালের 16ই জুলাই যে জাজমেন্ট বা যে রায় ডিভিশন বেঞ্চ দিয়েছে কলকাতা হাইকোর্টে, সেই রায় অনুযায়ী নতুনরাও এই পরীক্ষা দিতে পারবেন, তাই তো? হ্যাঁ, সেখানে দেখুন নোটিফিকেশন যেটা পাবলিশ হয়েছে 30 তারিখের যে নোটিফিকেশন সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে, সেই নোটিফিকেশনে কিন্তু এই যে নতুন যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু কোনোভাবে বাদ দেওয়া হয়নি, এবং যে নতুন ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোও কিন্তু একেবারে ইনক্লুড করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই নতুন ভ্যাকেন্সি যেহেতু অ্যাড হচ্ছে এই সিলেকশন প্রসেসে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই যারা ক্যান্ডিডেট রয়েছে, নতুন ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যারা 16 সালে সিলেকশন প্রসেসে ছিল না, তারা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্টের ফলে। কিন্তু এক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশটা ছিল যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, সেইটা কিন্তু ভায়োলেশন হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যদি সেটাকে নিয়ে পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো আছে সেগুলো করে, তখন সেটা পরবর্তীতে যদি কোনো ডিসিশন আসে তখন সেটা দেখা যাবে। কিন্তু আপাতত কিন্তু এই যেহেতু ওই নোটিফিকেশনটাতে আপাতত কোনো স্টে নেই, এবং আমাদের ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চ যে রায়টি দিয়েছিল, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ বলেছিল এই নোটিফিকেশন নিয়ে প্রসিড করতে পারে, সিলেকশন প্রসেস চালাতে পারে। তাই ডিভিশন বেঞ্চের শিলমোহরের ফলে কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট আছে তারাও বসতে পারছে, যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারাও বসতে পারছে, যারা এজ রিল্যাক্সেশন পায়নি তাদেরটা এখনো পর্যন্ত তারা যেহেতু কোনো অর্ডার পায়নি তাই তারা আপাতত বসতে পারছে না। কারা বসতে পারবেন না? 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী, সেই সময় তাদের মধ্যে যাদের যাদের বয়স অতিক্রান্ত হয়ে গিয়েছে তারা কি 2025 সালের এই যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন? দেখুন, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মতে যারা বেসিক্যালি এটা রাজ্য সরকারের এবং বলতে পারেন এসএসসির ডিসিশন ছিল যে কারা পরীক্ষায় বসতে পারবে না, কাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, সেই ডিসিশনটা কিন্তু ইনিশিয়ালি নিয়েছিল রাজ্য সরকার, এবং তার পরবর্তীতে এসএসসি কিন্তু সেখানে বলেছে যে যারা সিলেক্টেড, মানে কোথাও বলেনি কিন্তু তারা এজ রিল্যাক্সেশন দিয়েছেন সেই সব ক্যান্ডিডেটদের যারা সিলেক্টেড হয়েছিল, মানে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু বলা ছিল, আপনি প্যারা 49-এ যদি ভালো করে পড়েন সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটসদের, এই নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট হতে গেলে কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট পেতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না। কারণ আপনি যদি সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো দেখেন সেখানে এসএসসির দেওয়া তথ্য বা সিবিআই এর দেওয়া তথ্য বা বোর্ডের দেওয়া তথ্য বা সরকারের দেওয়া তথ্য যদি আপনি দেখেন, তার যদি আপনি ট্যালি করেন, সেখানে দেখতে পাবেন অনেক ক্যান্ডিডেট আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি কিন্তু তাদের ওএমআর ম্যানিপুলেশন আছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল, সেই মতে কিন্তু হওয়া উচিত ছিল যে সকলকে দেওয়া এই এজ রিল্যাক্সেশনটা। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো লিখিত আকারে দেয়নি, কিন্তু যখনই ফর্ম ফিল আপ কেউ করতে যাচ্ছে, ধরুন যে সিলেক্টেড ক্যান্ডিডেট না, সে যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে ওই পোর্টালে গিয়ে, তখন কিন্তু তাকে দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন। তখন কিন্তু এই শব্দবন্ধগুলো ওই
পোর্টালেই শো করছে, এবং যে পিটিশনার ছিল তার ক্ষেত্রেও সেম হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই সে যখন পরবর্তীতে সেই ডকুমেন্টসগুলো প্লেস করে, সেই নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো প্লেস করে এবং বলে যে আমি এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য, তখন কিন্তু প্রথম শোনা যায় যে তারা একটি আর্গুমেন্ট আনে যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের মধ্যে যারা বয়স পেরিয়ে গেছে তারা শুধুমাত্র সে এজ রিল্যাক্সেশন পাবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্দেশ কখনোই দেয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল অল ক্যান্ডিডেটসদের, আনটেন্টেড অল ক্যান্ডিডেটসদের, এবং আনটেন্টেড ক্যান্ডিডেটস মানে কিন্তু যে সিলেক্টেড হয়েছিল সেও, যে ওয়েটিং লিস্টে ছিল সেও, এবং যে পার্টিসিপেট করেছিল অথচ ইন্টারভিউতে ডাক পায়নি সেও। কারণ এই ক্যান্সেলেশনের পরে, এই যে প্যানেল ক্যান্সেলেশনের পরে কে সাকসেসফুল কে আনসাকসেসফুল এটা কিন্তু সম্পূর্ণভাবে ইররেলিভেন্ট। এখানে কিন্তু আনসাকসেসফুল যদি কেউ হয়ে থাকে, মানে সো কল্ড বলতে পারেন আনসাকসেসফুল, কারণ এই শব্দবন্ধটা খুব ইউজ করা হয়েছে যে দে আর দি আনসাকসেসফুল ক্যান্ডিডেট, তাই ওদের কোনো রাইট নেই। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট যাদেরকে অভিহিত করা হচ্ছে, তারা তাদের আনসাকসেসফুল হওয়ার পেছনে বা তাদের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার পেছনে কিন্তু দুর্নীতি কারণ ছিল, এবং কিছু এলিজিবল ক্যান্ডিডেটকে বাদ দিয়ে ইনএলিজিবল ক্যান্ডিডেটকে ওই মেরিট লিস্টে বসানো, এই অথরিটির যে দুর্নীতি সেটা কিন্তু কারণ ছিল তার মেরিট লিস্টে স্থান না পাওয়া, তার অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া। স্বাভাবিকভাবেই তারা মামলা করেছিল, এবং সেই মামলার যে রায় এসেছিল সেই রায়ে কিন্তু তারা ভেবেছিল যে তারা এবার হয়তো স্বচ্ছভাবে নিয়োগ দেখতে পাবে এবং যোগ্যতা যাদের আছে তারাই হয়তো নিয়োগ পাবে। কিন্তু এখানে কিন্তু সরকার এবং এসএসসির যে উদ্যোগ বলতে পারেন, যে কর্মকাণ্ড বলতে পারেন, সেটা কিন্তু কোনোভাবেই রিফ্লেক্ট করছে না যে এই যে ফ্রেশ রিক্রুটমেন্টটা হবে বা ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেটা স্বচ্ছভাবে হবে। কারণ অস্বচ্ছভাবে করতে গেলে যা যা করতে হয়, যেমন ধরুন ইন্টারভিউর মার্কস, তারপরে ধরুন লেকচার ডেমনস্ট্রেশনে নিজেদের হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা রেখে দেওয়া, যে যতটা মার্কস যে বেশি টাকা দেবে বা ধরুন যে তার ফেভারেবল ব্যক্তি হবে তাকে বেশি নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া, এইটাই কিন্তু ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাবে। আপনি এর আগেও ধরুন সুপ্রিম কোর্টে অনেক জাজমেন্ট আছে যেখানে ধরুন বলা আছে যে ইন্টারভিউর মার্কস কোনো সিলেকশন প্রসেসে কিন্তু 15%-এর বেশি রাখা যায় না। তার একটি নির্দিষ্ট কারণ আছে, যে কোনো জাজমেন্ট আসে তার তো একটি ভিউ থাকে এবং তার একটি যুক্তি থাকে তার পেছনে। কারণ একটি সিলেকশন প্রসেসে 15%-এর বেশি যদি এই মার্কসটা রাখা হয় ইন্টারভিউ, সেখানে কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকবে তারা কিন্তু ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাবে, মানে অ্যাজ ইফ যেন ইন্টারভিউটাই যেন ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাবে। এটা থেকে বাইপাস করার জন্য তারা কি করলো, ইন্টারভিউতে 10 নাম্বারই রাখলো, কিন্তু আর একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলো, সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন। লেকচার ডেমনস্ট্রেশনে আরো 10 নাম্বার রাখলো, অর্থাৎ 20 নাম্বার কিন্তু নিজেদের হাতে রাখলো। এছাড়াও তো টিচার এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ রাজ্য সরকার এবং এসএসসি চায় যারা নিয়োগ পেয়েছিল তাদেরকেই আবার ফিরিয়ে দেওয়া, সেই যে অ্যাপয়েন্টমেন্টগুলো বলতে পারেন বা চাকরি বলতে পারেন তাদেরকেই ফিরিয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে বা ধরুন একটা চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টের যে লেটার অ্যান্ড স্পিরিট, জাজমেন্টের যে লেটার অ্যান্ড স্পিরিট ছিল সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছে এবং কোর্টকে মিসলিড করার চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই যারা ক্যান্ডিডেট রয়েছে তারা ডিপ্রাইভড হচ্ছে এবং তারা অনেক আশাহত হচ্ছে এই কর্মকাণ্ডের ফলে। কারণ এসএসসি এবং রাজ্য সরকার বা স্টেট একটি কিন্তু আর্টিকেল 12 অথরিটি, এবং তাদের কিন্তু দায়িত্ব বর্তায় যারা পার্টিসিপেট করবে প্রত্যেককেই কিন্তু সমান সুযোগ দেওয়া, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই সমান সুযোগ দেওয়া হচ্ছে না এবং সেখানেই কিন্তু ক্যান্ডিডেটরা বঞ্চিত হচ্ছে। আপনারা কি এরপরে সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন? কারণ ডিভিশন সিঙ্গেল বেঞ্চের এই বিষয়টা দেখা হয়নি, তারপর ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল। এরপরে আইনি পদক্ষেপ হিসেবে কি কি পদক্ষেপ বাকি থাকে? দেখুন, আইনি পদক্ষেপ হিসাবে যেগুলো বাকি থাকবে, যখন ক্যান্ডিডেটরা আসবে নিশ্চিতভাবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হবে এবং যদি প্রয়োজন হয়, যদি যেহেতু এজ রিল্যাক্স পার্টিসিপেটই করতে পারছে না ক্যান্ডিডেটরা, যদি প্রয়োজন হয় নিশ্চিতভাবে তো হায়ার ফোরামে যাওয়ার কথা তো ভাবতেই হবে। মানে এমনি লিগ্যাল টার্মে এই ধরনের মামলায় পরবর্তী পদক্ষেপ কি হয়ে থাকে? দেখুন, একটি হাইকোর্টের যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হয়ে যায়, পরবর্তী সেই যদি কোনো এগ্রিভ পার্টি থাকে সে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করে। ডিভিশন বেঞ্চে হয়ে যাওয়ার পরে ডিভিশন বেঞ্চে কেউ রিভিউ করতে পারে, তারপরে সে সুপ্রিম কোর্ট যেতে পারে।
যে যে পদক্ষেপ গ্রহণ করবে সেটাই হবে। মানে ডিভিশন বেঞ্চে খারিজ হওয়ার পরে ডিভিশন বেঞ্চে রিভিউ করতে হয় হ্যাঁ, নাকি? করতেই পারে, ডিভিশন বেঞ্চে খারিজ হওয়ার পরে ডিভিশন বেঞ্চেই রিভিউ করতে হয়, সেখানে অবশ্যই করতেই পারে, তারা রিভিউ করতে পারে। রিভিউ না করে কি সুপ্রিম কোর্টে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়।